ওয়েলকাম টু দি ডিজিটাল এডুকেয়ার। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের কিশোর স্যার, ভূগোলের শিক্ষক। তো আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, যেখানে এর আগের ভিডিওতে কিন্তু আমরা পড়েছিলাম যে হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপগুলো কি কি, সেই ভূমিরূপগুলো কিভাবে সৃষ্টি হচ্ছে তার উদাহরণ ছবিসহ কিন্তু পড়ে নিয়েছি। তো তোমরা ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, তো সেখানে কিন্তু ভূগোল পরীক্ষার প্রশ্নে কিন্তু দেখতেই পেয়েছো যে হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপগুলো কিন্তু 5 নাম্বারে চলে এসছে। 5 নাম্বারে 5 মার্কসের প্রশ্নে কিন্তু ওখানে কভার করেছে। আর তার সঙ্গে সঙ্গে ওখানে কিন্তু আমি সেই প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আমি বলে দিয়েছি কোন জায়গা থেকে শর্ট প্রশ্নগুলো আসে, কোথা থেকে শূন্যস্থান, কোথা থেকে 1 নম্বরের প্রশ্ন এমসিকিউ আসে, তো বলে দিয়েছি। এবং যারা দেখেছো ভিডিওটা, তোমরা পারলে আরেকবার মিলিয়ে নিও। সেখান থেকে কিন্তু ঠিক ওই প্রশ্নটাই দিয়েছে, বার্গসুন প্রশ্নটা। হিমবাহ পর্বতগাত্রের মাঝে যে ফাঁক, তাকে বলা হয় কি বার্গসুন। সেই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসে গেছে। তাই তোমরা যারা মন দিয়ে দেখবে, তোমরা সবাই অবশ্যই উপকৃত হবে। এবং দেখো, এখানে কিন্তু আমি খুব সুন্দর করে একটার পর একটা কিন্তু টপিক ওয়াইজ ক্লাসগুলো দিচ্ছি, যে কারণে তোমাদের কিন্তু এগুলো প্রথম থেকে শেষ অবধি দেখার দরকার আছে। কারণ দেখো, এখন যে ভূগোলের প্রশ্নের যে প্যাটার্ন, সেই প্যাটার্নের মধ্যে কিন্তু চেঞ্জ আনা হয়েছে। কীরকম, যে শুধুমাত্র মুখস্থ করে গেলে, শুধুমাত্র রটন্ত বিদ্যা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর করতে কিন্তু অসুবিধা হবে, হওয়াটাই স্বাভাবিক। এবারে প্রশ্নের যে ধাঁচ, সেখানে কিন্তু দেখা গেছে যে প্রশ্ন কিন্তু অনেকটাই যেখানে বুদ্ধি করে বুঝে উত্তর দেওয়ার মতো প্রশ্ন কিন্তু হচ্ছে, যে চেঞ্জ হচ্ছে কিন্তু প্রশ্ন। তাই তোমরা শুধু যে সাবজেক্টের মানে বইয়ের উপর নির্ভর করলে হবে না, তোমাদের কিন্তু বোঝার প্রয়োজন আছে কিভাবে হচ্ছে জিনিসটা নিয়ে ভালো করে বোঝার প্রয়োজন আছে। তো সেই কারণে কিন্তু তোমরা অবশ্যই এই ক্লাসগুলোকে ইউটিউবে তোমরা যে কোনো সময় যে তোমাদের প্রয়োজন অনুসারে দেখতে পাবে, অবশ্যই দেখবে এবং তার সঙ্গে সঙ্গে বই পড়বে। তোমরা বুঝে নাও এবং সঙ্গে বই পড়ো, তো তোমাদের তাহলে কোনো আর অসুবিধা থাকবে না কোনো জায়গায়, আমার মনে হয়। আর কোনো জায়গায় যদি কোনো টপিকে তোমাদের সমস্যা থাকে, যেটা আবার ভালো করে বললে, বা অন্য কোনো বইয়ের কোনো পার্ট যেখানে যেই টপিকটা তোমাদের দরকার আছে, বেশি বুঝতে অসুবিধা হচ্ছে, সেই টপিকগুলো সম্পর্কে তোমরা কমেন্টে জানাতে পারো যে স্যার এই টপিকটার উপরে একটা ক্লাস দিন। তো আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। আর তোমাদের কিন্তু আজকে তো যে ক্লাসটা নিয়ে আসছি তোমাদের জন্য আজকে, সেটা হলো কি হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপগুলো, এবং তার সঙ্গে সঙ্গে হিমবাহ ও জলধারার মিলিত যে কাজ, সেই হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হচ্ছে, সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আমরা ভালোভাবে পড়তে, জানতে এবং দেখতে চলেছি। তো তোমরা অবশ্যই কিন্তু এই চোখ রাখো আমাদের দ্য ডিজিটাল এডুকেটর পর্দায়, এবং দেখো নিয়মিতভাবে আমাদের সবগুলো সাবজেক্টের মাধ্যমিকের ক্লাস কিন্তু যেতে চলেছে। আগামী মার্চ মাস থেকে আমাদের উচ্চ মাধ্যমিকের ক্লাসগুলো এভাবে নিয়মিত ভিডিও আপলোড হতে যাবে। তো তোমাদের দাদা দিদিরা যারা উচ্চ মাধ্যমিক দেবে সামনের বার, তাদেরকেও এই চ্যানেলটি কিন্তু ফলো করতে বলো। তো চলে এসে আমরা আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করি। তো আমাদের আজকের ক্লাসে কিন্তু আছে হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ। দেখো, আমরা যেরকম নদীর সঞ্চয়জাত ভূমিরূপ অলরেডি পড়েছি, এক্ষেত্রেও কিন্তু হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ আসে। তো হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপে বেশি কিছু পড়ার প্রয়োজন হয় না, কারণ হিমবাহের সঞ্চয় কাজের ফলে যে ভূমিরূপ গঠিত হয়, সেক্ষেত্রে তোমাদের মেইনলি একটাই ভূমিরূপ তোমাদের মনে রাখতে হবে খুব ভালোভাবে, সেটা হলো কি গ্রাবরেখা বা মোরেন। এখান থেকেও কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু আসে। দেখো, একটু বুঝে নাও, খুব সহজ জিনিসটা, একদম একবার একটা ক্লাসেই তোমাদের সমস্ত কিন্তু তোমাদের যে জিজ্ঞাসা, সব কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমেই প্রশ্নে নয়, 1 নম্বর পয়েন্ট যেটা আছে গ্রাবরেখা। গ্রাবরেখা কি? যে হিমবাহ যখন পর্বতের গা থেকে নামতে থাকে, তখন হিমবাহ কি করে, পর্বতের গা থেকে অনেকগুলো পাথর, নুড়ি, বালি কিন্তু নিয়ে নিচের দিকে নামতে থাকে। তো সেক্ষেত্রে হিমবাহ কি করে, তার চলার রাস্তায় কিন্তু সেই নুড়ি, পাথর, বালি কিন্তু সঞ্চয় করা শুরু করে। অনেক সময় হিমবাহ কী করে, সেই নুড়ি, পাথর, বালিকে কিন্তু তার পাদদেশে, তার দুই কিনারে, মাঝখানে বা নিচে কিন্তু জমা করতে থাকে। আর সেগুলো কীরকম হয়, জমা করতে করতে কীভাবে জমা হয়, সেগুলো কিন্তু রেখার আকারে জমা হয়। যেমন তোমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছ যে সাদা রঙগুলো রয়েছে, এগুলো সবগুলো কিন্তু বরফ বা হিমবাহ। আর কালো রঙের যে জায়গাগুলো রয়েছে, এই যে আমি এখন কালোর উপর দিয়ে লাল দিয়ে মার্ক করছি, এই কালো যে রেখাগুলো দেখতে পেয়েছো, এই সমস্ত রেখাগুলোই কিন্তু আসলে কি হিমবাহের সঞ্চয়জাত নুড়ি, বালি, পাথর, এগুলো হচ্ছে কি
একটা রেখার আকারে সঞ্চিত হচ্ছে, হিমবাহের প্রবাহ পথের সঙ্গে কি রেখার আকারে সঞ্চিত হচ্ছে, এদেরকেই বলা হচ্ছে কি এই সঞ্চয়জাত পদার্থগুলোকেই, যেহেতু এগুলো রেখার আকারে জমা হচ্ছে তাই এদেরকে কিন্তু কি বলা হচ্ছে, গ্রাবরেখা বলা হচ্ছে। দেখো হিমরেখার সঙ্গে গ্রাবরেখা আবার গুলিয়ে ফেলবে না, ঠিক আছে। তো হিমবাহর প্রবাহ পথে যখন রেখার আকারে এভাবে সঞ্চিত হবে তখন তাকে গ্রাবরেখা বলে। এই গ্রাবরেখা আবার কীরকম হতে পারে, এই গ্রাবরেখা আবার দেখো শ্রেণীবিভাগ যদি দেখি আমরা, গ্রাবরেখাকে আমরা মোটামুটি আরও অনেকগুলোই ভাগ আছে। মোটামুটি এখানে আমি 1 নম্বর পার্শ্ব গ্রাবরেখা, 2 নম্বর ভূমি গ্রাবরেখা, 3 নম্বর মধ্য গ্রাবরেখা, 4 নম্বর প্রান্ত গ্রাবরেখা ইত্যাদি, এই 4টা ভাগ কিন্তু তোমাদের জন্য রেখেছি। তো প্রথমেই 1 নম্বরে থেকে পার্শ্ব গ্রাবরেখা, যখন হিমবাহ প্রবাহিত হচ্ছে তখন তার দুপাশে যদি সঞ্চিত হয় তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা পার্শ্ব গ্রাবরেখা বলবো। যেমন ধরো এই যে হিমবাহ প্রবাহিত হচ্ছে তার দুই সাইড দিয়ে অবশ্যই সঞ্চিত হবে কিছু পরিমাণ নুড়ি বালি পাথর, তো এইরকম গ্রাবরেখাগুলোকে কি বলবো, পার্শ্ব গ্রাবরেখা, ঠিক আছে। যখন হিমবাহের ঠিক মাঝামাঝি জায়গায় সঞ্চিত হবে তখন তাকে কি বলা হবে, মধ্য গ্রাবরেখা। এবার মধ্য গ্রাবরেখা কেন সঞ্চিত হয়, মূলত যদি এরকম হয় যে দুই পাশ থেকে দুটো হিমবাহ প্রবাহিত হয়ে আসছে, তখন এই হিমবাহ প্রবাহ যে জায়গায় মিলিত হচ্ছে সেই আমি বুঝাচ্ছি এখন কি মধ্য গ্রাবরেখা, যখন দিক থেকে দুটো হিমবাহ প্রবাহিত হয়ে আসছে এবং দুটো মিলিত হয়ে প্রধান হিমবাহের রূপে প্রবাহিত হয় নিচের দিকে নামার সময়, তখন সেই উপ হিমবাহ দুটোর নিয়ে আসা গ্রাবরেখাগুলো, পার্শ্ব গ্রাবরেখাগুলোই কিন্তু সেই প্রধান বা মূল হিমবাহের কিন্তু পথে কিন্তু কি জমা হতে থাকে। আর এগুলো যেহেতু মাঝখানে হচ্ছে মূল গ্রাবরেখাটা বা মূল হিমবাহ প্রবাহের বা প্রধান হিমবাহ উপত্যকা, তাই তখন তাকে বলা হচ্ছে কি মধ্য গ্রাবরেখা। আর যখন সাইড দিয়ে জমা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে কি, তখন তাকে বলা হচ্ছে পার্শ্ব গ্রাবরেখা। যেমন এই যে এগুলো হচ্ছে কি পার্শ্ব গ্রাবরেখা, ঠিক আছে, পার্শ্ব গ্রাবরেখা। আর যখন মাঝে সঞ্চিত হচ্ছে এই জায়গাগুলোতে তখন বলা হচ্ছে কি মধ্য গ্রাবরেখা। আর আর কি আছে, ভূমি গ্রাবরেখা। আবার কি যখন হিমবাহ গলা শুরু করছে তখন কি তার ভূমিতেও, তার মাঝেও মানে মেঝেতেও অনেকগুলো গ্রাবরেখা কিন্তু অনেকগুলো সঞ্চয়জাত পদার্থ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়, এদেরকে বলা হয় কি ভূমি গ্রাবরেখা, ভূমি গ্রাবরেখা, ঠিক আছে। আরেকটা কি আছে, প্রান্ত গ্রাবরেখা। প্রান্ত গ্রাবরেখাটা কি, যেখানে এসে হিমবাহ গলে শেষ হয়ে যাচ্ছে, জলে পরিণত হচ্ছে, সেই যেখানে গলে যাচ্ছে সেখানে কিন্তু সেই জায়গাটাতেও কিন্তু হিমবাহের বয়ে আনা পদার্থগুলো সঞ্চিত হওয়া শুরু করে। তো যেহেতু সাইডে লাস্টে জমা হচ্ছে তাই একে বলা হচ্ছে কি প্রান্ত গ্রাবরেখা, প্রান্ত ভাগে জমা হচ্ছে তাই প্রান্ত গ্রাবরেখা, ঠিক আছে। এই ছিল গ্রাবরেখা। এর উদাহরণ কি, উদাহরণ তিস্তা নদীর যে উচ্চ অববাহিকা আছে লাচুং এবং লাচেন, এগুলো কোথায়, এগুলো এই দুটো জায়গায় কিন্তু সিকিমে আছে, সিকিমে খুব সুন্দর জায়গা এগুলো, লাচুং লাচেন, এগুলো ট্যুরিস্ট প্লেস। তো এই জায়গাতে কিন্তু অনেক, এখানে ঘুরতে গেলেই কিন্তু অনেক গ্রাবরেখা তোমরা দেখতে পাবে, ঠিক আছে, আমাদের ইন্ডিয়াতেই আছে। তো এই ভূমিরূপগুলো পড়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু যখন ভবিষ্যতে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে তখন গিয়ে কিন্তু এই ভূমিরূপগুলো তোমাদের চোখে পড়বে, ঠিক আছে। তো এই একটাই হলো যে গ্রাবরেখা, এটাই হলো তোমাদের কিন্তু হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ। এরপরে যে টপিকটা আসে হিমবাহের সঙ্গে রিলেটেড, তো হিমবাহ যখন প্রবাহিত হচ্ছে, কেন বেশি সঞ্চয়জাত ভূমিরূপ দেখা যায় না, কারণ হিমবাহের প্রবাহ পথটাই লিমিটেড, তো ওর মধ্যে যতটুকু সঞ্চয় কাজ করে তার জন্য গ্রাবরেখায় মূলত সৃষ্টি হয়। আর যখন হিমবাহ এসে গ্রাবরেখা মানে হিমরেখার পরে যখন হিমবাহ গলে যাচ্ছে, হ্যাঁ, যখন গোলা শুরু করলো, এই যে দেখো এখানে এসে হিমবাহ গলে যাচ্ছে কিন্তু গলে গিয়ে তারপরে কি জলে পরিণত হচ্ছে। তো এই জায়গা থেকে যেখানে হিমবাহ কিছুটা ক্ষয় এবং সঞ্চয় করলো এবং তারপরে কি করলো, এখান থেকে নদী কিন্তু সৃষ্টি হওয়া শুরু করলো, জলধারা কিন্তু প্রবাহিত হওয়া শুরু করলো। তখন কি করে হিমবাহ আর জলধারা দুটোই মিলিতভাবে, এটা মিলিত হবে, দুটোই মিলিতভাবে কিন্তু সঞ্চয় কাজ করা শুরু করে। তো এই কারণে হিমবাহ জলধারার মিলিত কাজের ফলে কতগুলো ভূমিরূপ দেখা যায়, এই প্রশ্নটা কিন্তু এসছেও মাধ্যমিক পরীক্ষায়, যে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি কি কি। তাহলে এখানে 1 নাম্বার যে পয়েন্টটা আসে সেটা হলো কি বহিঃবিধৌত সমভূমি। এই বহিঃবিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন কি, এটাকে বলা হয় ইংরেজিতে আউটওয়াশ প্লেন। এই আউটওয়াশ প্লেন বা বহিঃবিধৌত সমভূমি হলো কি, যখন হিমবাহ গোলা জল বাহিত পদার্থ দ্বারা হিমবাহের পাদদেশে
ছোট ছোট পদার্থ সঞ্চিত হয়ে বিস্তৃত অঞ্চলে মৃদু ঢালু সমভূমির সৃষ্টি করে, তখন তাকে কিন্তু বহির্বিধৌত সমভূমি বলে। অর্থাৎ হিমবাহ অলরেডি গ্রাবরেখা অর্থাৎ কিছু নুড়ি বালি পাথর নিয়ে এসছে, এবার হিমবাহ যখন গোলা শুরু করলো সেই পদার্থগুলোই আরও কি জলের সঙ্গে প্রবাহিত হয়ে আরেকটু নিচে এসে সঞ্চিত হওয়া শুরু করলো। এই সম্পূর্ণ জায়গাটাকেই কিন্তু আমরা কি বলবো, বহির্বিধৌত সমভূমি বলবো। এই যে দেখো নিচে একটা ছবিতে, নিচের ছবিটাতে আবার দেখা যাচ্ছে এখানে এটার ড্রয়িং করা ছবি। তো যখন হিমবাহ এখানে গলে যাওয়ার পরে জল আর হিমবাহের নিচে নামিয়ে নিয়ে আসা যে পদার্থগুলো, সেগুলো কিন্তু এই টোটাল এলাকাটায় জমা হচ্ছে। এই জমা হওয়া পদার্থগুলো দিয়ে এই জায়গাটা কিন্তু একটা প্রায় সমতল ভূমির বা মৃদু ঢালুযুক্ত একটা সমভূমির সৃষ্টি করছে, যাকে বলা হচ্ছে কি আউটওয়াশ প্লেন বা বহির্বিধৌত সমভূমি। ঠিক আছে, বিধৌত সমভূমি। তো এখন যদি প্রশ্ন আসে তোমাদের যে হিমবাহের এবং জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে গঠিত সমভূমিটার নাম কি, তাহলে কি হবে, আউটওয়াশ প্লেন বা বহির্বিধৌত সমভূমি। আর এখানে দেখো স্টার দিয়ে দেওয়া আছে কি এই সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে আবার কিন্তু ভ্যালি ট্রেন বলা হয়। অর্থাৎ পরবর্তীকালে যদি হিমবাহ গলে প্রচুর পরিমাণে জল প্রবাহিত হয়ে যায়, এখানে যদি একটা নদীর সৃষ্টি হয়, জলধারার সৃষ্টি হয়, এখানে যদি নদী সৃষ্টি হয়, তাহলে এই যে সমভূমিটা নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে গেল, ব্যবচ্ছিন্ন হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল, তখন তাকে বলা হবে কিন্তু ভ্যালি ট্রেন। ঠিক আছে, তারপরে দেখো 2 নাম্বার পয়েন্ট কি আছে। 2 নাম্বার পয়েন্ট হিমবাহ জল দ্বারা মিলিত কাজের ফলে গঠিত 2 নাম্বার পয়েন্ট দেওয়া আছে, কিন্তু এখানে 1 নাম্বার চলে আসছে, এটা 2 নাম্বার হবে। তো 2 নাম্বার পয়েন্ট হলো আমাদের কি ড্রামলিন। এই ড্রামলিন কি, এই ড্রামলিন হলো দেখো হিমবাহ বাহিত বিভিন্ন আকারের পাথরখণ্ড, নুড়ি, বালি, শিলা, এগুলো কি কাদা ইত্যাদি যখন পর্বতের পাদদেশে সঞ্চিত হচ্ছে এবং সঞ্চিত হওয়ার পরে সেগুলোকে উল্টানো চামচ বা উল্টানো নৌকার মতো দেখতে হচ্ছে, তখন তাকে কিন্তু বলা হয় কি ড্রামলিন। দেখো পাশে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো টিলার মতো, এগুলো প্রত্যেকটাই এক একটা ড্রামলিন। মানে একটা চামচকে তোমরা বাড়িতে পরীক্ষা করে দেখবে, একটা চামচকে উল্টিয়ে দিলে চামচটাকে কীরকম দেখতে হবে, এরকম দেখতে হবে, তাই না? বা একটা নৌকাকে উল্টো করে রাখলে কীরকম দেখতে হবে, এরকমই দেখতে হবে। তো এটা হলো কি ড্রামলিনের ছবি, এটাই হলো ড্রামলিন। কিন্তু ব্যাপার হলো এই ড্রামলিন কিন্তু একা একা থাকে না, যেখানে থাকে অনেকগুলো ড্রামলিন পাশাপাশি এক গোষ্ঠীবদ্ধভাবে থাকে, দেখো এরকম করে থাকে। এই রকমই ছবি আঁকবে, তোমরা আঁকতেই পারবে খুব সহজে। দেখো পাশের ছবিতে বাস্তবেই কীরকম হয় ড্রামলিন দেখতে, এখানে কিন্তু দেওয়া আছে। এগুলো কিন্তু সবগুলো ড্রামলিন। ঠিক আছে, অনেকটা কীরকম দেখতে, যে একটা ডিমের ট্রের মধ্যে যখন ডিমগুলোকে রাখা হয় তখন ডিমগুলোকে উল্টো দিক থেকে যেরকম দেখতে হয় আর কি। তো এই কারণে এই ডিমের ঝুড়ির মতো দেখতে হয় জন্য, ডিমের ঝুড়িতে যেরকম থাকে, হ্যাঁ সেরকম দেখতে হয় জন্য একে কিন্তু ড্রামলিনকে, অনেকগুলো ড্রামলিন যখন একসঙ্গে গড়ে ওঠে তখন কিন্তু তাকে কি বলা হয়, বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বলা হয়। এই প্রশ্নটাও কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসা প্রশ্ন, যে বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বলতে কি বোঝো, তখন কিন্তু বলতে হবে যখন যে বহির্বিধৌত সমভূমিতে অনেকগুলি ড্রামলিন একসাথে গোষ্ঠীবদ্ধভাবে অবস্থান করে, তখন সেগুলি দেখতে অনেকটা ডিম ভর্তি ঝুড়ির মতো হয়। তাই সেরকম ভূমিরূপকে বা ড্রামলিন যখন গোষ্ঠীবদ্ধভাবে গড়ে ওঠে তখন তাকে বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বলা হয়। ঠিক আছে, এটাও কিন্তু একটা প্রশ্ন। তো বোঝা গেল। দেখো এবার নেক্সট কি আছে, দেখো 3 নাম্বার ভূমিরূপ আমাদের, 3 নাম্বার ভূমিরূপ হবে কি কেম। ঠিক আছে, 3 নাম্বার ভূমিরূপ হলো কেম। এই কেম কি জিনিস, কেম হলো দেখো পড়ে দেখো, কেম হিমবাহের পাদদেশে জলধারাবাহিত পদার্থসমূহ একসাথে সঞ্চিত হয়ে যখন ত্রিকোণাকারে বদ্বীপের মতো ভূমিরূপ গঠন করে, বদ্বীপের মতো অনেকটা কিরকম দেখতে হবে, বদ্বীপের মতো হবে, তখন সেই ভূমিরূপকে কিন্তু কি বলা হয়, কেম বলা হয়। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের 3 নাম্বার ভূমিরূপ পড়ছি এটা আমরা। তো দেখো যখন হিমবাহ গলে এই যে বহির্বিধৌত সমভূমিতে পদার্থগুলো সঞ্চয় করা শুরু করলো, হিমবাহ গলে সেই নুড়ি বালি পাথর কিন্তু কি করছে, কিছুটা পরিমাণে নদীর দ্বারাও কিন্তু বাহিত হয়ে আসছে, এবং এগুলো সঞ্চিত হয়ে অনেক সময় কীরকম, যেরকম নদীর মোহনাতে বদ্বীপ গঠিত হয় ডেল্টা, এরকম দেখো এখানে এই যে মাঝে মাঝে যে নদী, দেখো নীল রঙে নদীগুলোকে বোঝানো আছে,
এর মাঝে যে ত্রিকোণাকার অংশগুলো আছে, এর মাঝে যে ত্রিকোণাকার অংশগুলো আছে এগুলো, এই জায়গাগুলো, এগুলোই হচ্ছে কিন্তু কি, এগুলো কিন্তু সবগুলোই এক একটা কি কেম। এগুলোই হলো কি তোমাদের, এগুলোকেই কিন্তু বলতে হবে কেম। ঠিক আছে, কেম মানে মনে রাখবে, কেম মানে আসা। তো হিমবাহ এবং জল দ্বারা নিয়ে আসা যে পদার্থ, যেগুলো ডেল্টার মতো বা বদ্বীপের মতো দেখতে হচ্ছে, মূলত হিমবাহের সঞ্চয় কাজের জন্য কোথায়, পর্বতের পাদদেশে, তখন কিন্তু তাকে বলা হবে কি কেম। ঠিক আছে, এগুলো কিন্তু গুলিয়ে ফেলো না আবার। তারপরে দেখো 4 নম্বর ভূমিরূপ আমাদের, 4 নম্বর ভূমিরূপ হলো কি আছে, এসকার। এই এসকার কি, দেখো শুনতে এগুলো একটু অন্যরকম, এরকম শব্দ শুনো নেই এর আগে, কিন্তু দেখো এসকার কি, এসকার হলো হিমবাহের পাদদেশে বিভিন্ন আকারের পাথরখণ্ড, নুড়ি, বালি, পাথর একসাথে সঞ্চিত হয়ে যখন আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ গঠন করবে, তখন তাকে কি বলা হয়, এসকার বলা হয়। দেখো এখানে পার্টিকুলারলি এসকারের ছবি দেওয়া নেই, কিন্তু এখানে দেখতে অনেকটা কীরকম, এই যে দেওয়া আছে দেখো, হয়তো ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে না, আমি একটু এঁকে দিচ্ছি। দেখো এখানে এটা কীরকম দেখতে, এখান থেকে দেখো, এখান থেকে নুড়ি বালি এখানে সঞ্চিত হতে হতে অনেকটা পাহাড়ের শৈলশিরা যেরকম, পাহাড় যেরকম দেখতে হয় এরকম, এই জায়গাটা এরকম এরকম হয়। ঠিক আছে, এই ধরনের শৈলশিরার আকারে যখন সঞ্চিত হবে, তখন তাকে কি বলা হবে, তখন তাকে কিন্তু এসকার বলা হবে। ঠিক আছে, আঁকাবাঁকা শৈলশিরার আকারে গঠিত হবে, এটা সোজা না হয়ে আঁকাবাঁকা হয়ে থাকে। ঠিক আছে, এই হলো এসকার। এই ভূমিরূপগুলো তোমরা ছোট ছোট করেই মনে রাখবে, খুব বেশি কিছু এর জন্য জানা দরকার নেই আর। এরপরে দেখো, এরপরে রয়েছে তোমাদের 5 নাম্বার, হিমবাহ জলধারার মিলিত কাজের ফলে 5 নাম্বার যে ভূমিরূপটা গঠিত ভূমিরূপ, সেটা হলো কি, সেটা হলো কেটেল। ঠিক আছে, এই কেটেল কি, দেখো এই কেটেল কি, এক মিনিট, এটা মিলিত হবে। 5 নাম্বার ভূমিরূপ আমাদের, এই 5 নাম্বার ভূমিরূপ হলো কি কেটেল। কেটেল মানে কি, কেটলি থেকেই কিন্তু কেটেল শব্দটা আসছে। তো যখন বহির্বিধৌত সমভূমিতে কোনো বরফের চাই, মানে হিমবাহর পুরো টুকরো, কোনো টুকরো যখন গড়িয়ে এসে কি এই বহির্বিধৌত সমভূমির মধ্যে চাপা পড়ে যাবে, মাটির মধ্যে চাপা পড়ে থাকবে, তখন সেই হিমবাহ যে টুকরো সেটা কিন্তু একটা সময় কি করবে, গলে যাবে। তো মাটির মধ্যে চাপা পড়ে থাকার জন্য কি করবে, ওর যে আয়তনটা, সেই আয়তনের কিন্তু জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। আর পরবর্তীকালে হিমবাহ যখন গলে যাবে, সেই ফাঁকা জায়গাটা কিন্তু জল দ্বারা পূর্ণ হয়ে যাবে। তো যেহেতু সেখানে হিমবাহ ছিল, যেমন দেখো এখানে ছবিতে কিন্তু যে ব্লু রঙে এখানে এই যে পুকুরের মতো দেখা যাচ্ছে, এই সবগুলোই এক একটা কিন্তু কেটেল। ঠিক আছে, এগুলো সবগুলোই এক একটা কিন্তু কেটেল। কেন তৈরি হয়েছে এগুলো, কারণ হিমবাহের টুকরো এখানে বহির্বিধৌত সমভূমিতে গড়িয়ে গড়িয়ে আসছে, এবং সেই তার মধ্যে কিন্তু নুড়ি বালি পাথর কিন্তু চাপা পড়ছে ওই বরফের মধ্যেই, বরফের উপরে। তো ভিতরে নুড়ি বালির ভিতরে কিন্তু সেই বরফের টুকরোটা আস্তই থেকে যায়। তো পরবর্তীকালে যখন বরফ গলে যায়, তখন কিন্তু সেই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যায়, কারণ তখন ওই জায়গাটা অনেকটা গর্তটা দেখতে কেটলির মতো হয়, কেটলিতে যেরকম গর্ত হয় এরকম কেটলির মতো হয়, উপর দিকটা একটু সরু হয়, নিচটা একটু চওড়া হয়। এই ধরনের গর্তগুলোকেই কিন্তু কি বলা হয়, কেটেল বলা হয়। আর এই কেটেলের মধ্যেই কিন্তু পরবর্তীকালে যখন হিমবাহ গোলা জলেই জমা হয়ে থাকে, সঞ্চিত হয়, তখন যে হ্রদ সৃষ্টি হয়, তখন সেই হ্রদগুলোকেই কিন্তু কি বলা হবে, কেটেল হ্রদ বলা হয়। ঠিক আছে, কেটেল হ্রদও বলা হয়ে থাকে এগুলোকে। বোঝা গেল? তাহলে এই হলো কেটেল। তো এখানেই আমাদের আজকের যে হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ এবং হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে যে গঠিত ভূমিরূপগুলো ছিল, সেগুলো কিন্তু পড়া আমরা শেষ করলাম। তো সামনের বার যে মাধ্যমিক দিতে চলেছে তোমাদের জন্য এই যে প্রশ্নটা, এটা 5 মার্কসের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর এখান থেকে দেখতেই পাচ্ছ তোমরা, আমি ধরিয়ে দিলাম কোথা থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। এখান থেকে যেমন কেটেল হ্রদ আসতে পারে। এর আগে যে প্রশ্নটা আমি বললাম যে কি বললাম যেন, বহির্বিধৌত সমভূমিতে, দেখো বহির্বিধৌত সমভূমি থেকে পড়িয়েছিলাম, এই যে দেখো ভ্যালি ট্রেন। ঠিক আছে, তারপরে গ্রাবরেখা, যে কোথায় কিভাবে কি ধরনের গ্রাবরেখা গঠিত হয়,
তাদের অবস্থান অনুসারে কী রকম নাম হয়, সেই প্রশ্নগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে শর্ট প্রশ্নে বড় প্রশ্নে কিন্তু চলে আসে। তো এটা পুরোটাই একটা 5 নম্বরের প্রশ্ন কভার করে এবং এর মধ্যে থেকে প্রত্যেকটাই কিন্তু ছোট ছোট পার্ট পার্ট করে শর্ট প্রশ্নকেও কভার করে। তো তোমরা আশা করি খুব ভালো ক্লাসটা বুঝতে পারলে। অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের ক্লাস। এবং নেক্সটে আমি কিন্তু বায়ুর কাজ নিয়ে ভিডিও বা নতুন ক্লাসে আসতে চলেছি, সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে। এখানে সুন্দর সুন্দর ভূমিরূপ আমরা আবার দেখতে পাবো, যে বায়ুর ক্ষয় কাজের ফলে, সঞ্চয় কাজের ফলে কী কী ভূমিরূপ গঠিত হয়, এগুলো সব নিয়ে কিন্তু এরকমই আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আসতে চলেছি। তো তোমরা চোখ রেখো দ্য ডিজিটাল এডুকেয়ারে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করো। তো আজ এইটুকুই ক্লাস, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি ক্লাসে। ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।